ইনপুট ইম্পিডেন্সে যেটা দেখাচ্ছিলাম, এই ইনপুট ইম্পিডেন্সের কি অবস্থা হয় সেটা দেখব। তাহলে এই ইনপুট ইম্পিডেন্স কিভাবে হয় এখন আমরা দেখছি। এটা আমাদের যে অরিজিনাল যে ইকুয়েশন ছিল, যেটা 25 নম্বর ইকুয়েশন আমরা পেয়েছিলাম লসলেস কেসের জন্য, সেটা এই যে এখানে আমি লিখছি, এটা ফর এ লসলেস ট্রান্সমিশন লাইন লেট আস রিরাইট, এই যে 2 নম্বর সেকশন, সরি 2 নম্বর প্যারা, 2 নম্বর প্যারাতে লিখছি ইকুয়েশন 25 হলো আমাদের বেস ইকুয়েশন। সেই 25 এর ইকুয়েশনটাকে আবার রিরাইট করে এখানে দিছি তোমাদের সামনে। এই যে ইকুয়েশন 25, সেটা এখানে 1535 হিসেবে দেখানো হয়েছে, এটা কিন্তু আগে পেয়েছিলাম। সেই ইকুয়েশনটা এখানে দিলাম। এবার এখন ল্যামডা বাই এল, এখানে এই যে দেখো ইকুয়েশনের ভিতরে বিটা এল আছে, এল এর ভ্যালু যদি ল্যামডা বাই 4 বসায়, তাহলে এই যে tan বিটা এল ইকুয়াল টু ইনফিনিটি হয়ে যায়। এই অবস্থায় ওই 35 ইকুয়েশনের ইনপুট ইম্পিডেন্সটা এই যে লিখছি 37 ইকুয়েশন দিয়ে, যেখানে লেখা আছে যে কোয়ার্টার ওয়েভ, এই যে কোয়ার্টার কিউ ডব্লিউ দিয়ে প্রকাশ করছি ল্যামডা বাই 4 কে জেড ই নট কোয়ার্টার ওয়েভের সময়ে লাস্ট পার্টে দেখো দেখা আছে জেড নট স্কোয়ার বাই জেড এল, 37 ইকুয়েশন। তাহলে কি বোঝা গেল, এই যে কোয়ার্টার ওয়েভের ইনপুট ইম্পিডেন্স এই লোড ইম্পিডেন্সের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। এই ইনভার্সলি প্রপোর্শনাল এই ক্যারেক্টারিস্টিক্সটা দিয়েই আমরা ট্রান্সফরমার প্রিন্সিপলটা পাই। এবং সেটা থেকে দেখো এই ইকুয়েশনে জেড এল এর যদি আমি ভ্যালু ইনফিনিটি নেই, তখন কি হবে, জেড এল এর ভ্যালু যদি 0 নেই তাহলে কি হবে, ইনফিনিটির অর্থ হচ্ছে ওপেন সার্কিট, আর জেড এল 0 মানে হচ্ছে শর্ট সার্কিট। তো এই দুইটা কন্ডিশনে আমরা পাচ্ছি কি, লোড যদি হয় ওপেন, ইনপুট ইম্পিডেন্স 0, লোড ইম্পিডেন্স যখন শর্ট করা আছে, তখন ইনপুট ইম্পিডেন্স হচ্ছে ইনফিনিটি। বুঝতে পারছো, আমার এই দুটো ইকুয়েশন কিন্তু একটা সুন্দর এখন একটা ডিভাইস তৈরি করব। দেখো তোমরা ভালো করে চিন্তা করে দেখো কি হচ্ছে ঘটনা। তোমরা কি আমাকে ফলো করতে পারছো? তানিম, তারপরে ওর নাম কি, ওই যে নবশ্রী নাকি তানশ্রী, তমশ্রী, কি কি জানি তোমার, তানশ্রী, তমশ্রী, তুমি ফলো করতে পারছো? আরো কে কে আছে? এই দেখো ইকুয়েশনটা আমি তোমাদের সামনে ধরে রাখছি, এটা কিন্তু দিয়ে একটা ডিভাইস বানাবো এখন। এটা কিন্তু একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, দেখো বেশ সুন্দর, এগুলো বুদ্ধি বাইর করা হয়েছে। পরে দেখা গেল এটা দিয়ে সুন্দর একটা সুইচ বানানো যায়। বুঝতে পারছো? এই যে আমি আঁকছি, হ্যাঁ এই যে আঁকছি, তারপরে কি করলাম, মনে করো ওটা হলো মেইন ট্রান্সমিশন লাইন, আর এইটা হলো আমার সাইডের সাব। বুঝা যাচ্ছে? এই যে এটা হলো মেইন। আর লেখাটা এরকম ভালো আসতেছে না। কি বললাম?
এখন এইখানে ধরো এই টার্মিনালে, হ্যাঁ তোমরা খেয়াল করতে পারছো মেইন লাইনটা হলো এইটা, উপরেরটা সোজাটা, হরাইজন্টালটা হলো মেইন লাইন, ট্রান্সমিশন লাইন। তার থেকে এই যে চুরি করতেছি, লাইন সিগন্যাল চুরি করছি, তার থেকে একটা আরেকটা ট্রান্সমিশন লাইন লাগাইলাম, এখান থেকে একটা সাবসেকশন জয়েন করলাম, জয়েন করে এখানে এই মাথায় সিগন্যাল যাবে কি যাবে না সেটা এইখানকার লোড, এই যে এখানকার লোডের উপর ডিপেন্ড করবে। কথা বুঝা যাচ্ছে আমি কি বলছি? তমশ্রী, তানিম, তানজিদ, আমি কি বলছি খেয়াল করতে পারছো? জি স্যার। এইখানে যে জেডএল, এই যে এইখানের জেডএল, এই টার্মিনালের লোড ইম্পিডেন্স জেডএল, তার উপর ডিপেন্ড করে এইখানকার ইম্পিডেন্স আমরা কন্ট্রোল করছি। ইনফ্যাক্ট এইখান দিয়ে এই সাব মানে চুরি করা লাইনে সিগন্যাল আসবে কি আসবে না এই জেডএল এর উপর ডিপেন্ড করবে। ওই যে দেখো এবার এখন তোমার জেডএল, আমাদের ইকুয়েশন কি ছিল? জেডএল যদি আমার ইনফিনিটি হয়, কথা বোঝা যাচ্ছে? জেডএল এর ভ্যালু, তার মানে এখানে যদি লোড ইম্পিডেন্স যেটা দিব সেটা যদি ইনফিনিটি হয়, আর এই লেংথটা যদি λ/4 হয়, কথা বুঝতে পারছো? লোডে থেকে এই যে সাব জাংশন লাগাইলাম, আরেকটা ট্রান্সমিশন লাগাইলাম, এবার এই সেকশনের লেংথ যদি λ/4 হয় আর এখানে লোড জেডএল, এই জেডএল এর ভ্যালু যদি ইনফিনিটি হয়, তাহলে কিন্তু এই পয়েন্টে, এই যে এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই টার্মিনাল দুটো, তার মানে এখান থেকে জেডএল থেকে λ/4 ডিস্টেন্স দূরে এখানে যে পয়েন্টে, এটা ভার্চুয়ালি ইম্পিডেন্স কত? জিরো। জিরো ইম্পিডেন্স মানে কি বুঝা যাচ্ছে? শর্ট। জিরো ইম্পিডেন্স মানে শর্ট করে দেওয়া হলো। শর্ট করে দিলে এইখানে সিগন্যাল কি যাবে? এখানে এই লাইনটা শর্ট হয়ে গেল না, সাবটা মানে সাবের ইনপুটটা সে ফিজিক্যালি কিন্তু শর্ট হয় নাই, ফিজিক্যালি শর্ট হয় নাই। কথা বুঝতে যাচ্ছে? সে আর্টিফিশিয়ালি মানে কাল্পনিকভাবে শর্ট যদি হয়, তাহলে এই দুইটা পয়েন্টের ইম্পিডেন্স যদি শর্ট হয়, তাহলে এখান থেকে তুমি যদি কোনো একটা লাইন টানো, তাহলে এই লাইনে কোনো সিগন্যাল আসবে না, সে শর্ট দেখাবে। কিন্তু এই লাইনটা যদি একটু এইদিকে অথবা একটু এইদিকে তুমি লাগাও, কথা বুঝা যাচ্ছে আমার? এই জায়গাতে না লাগায় যদি একটু এদিকে বা একটু এদিকে দাও, তখন কিন্তু এই লাইনে সিগন্যাল যাবে। শুধু এই পয়েন্টে সিগন্যাল, এই জায়গাতে লাগালে পরে এই তুমি সাবে সিগন্যাল পাবে না। বুঝতে পারলা? ম্যাথমেটিক্সের সঙ্গে একটা ডিভাইসের সঙ্গে কোনো বুঝাচ্ছে না? না বুঝলে বলো, আবার আমি এক্সপ্লেন করি। জি স্যার, বোঝা হচ্ছে। এখন যদি তুমি এইটাকে আবার জিরো করে দাও, মানে এখানে শর্ট করো, এখানে শর্ট করলাম, শর্ট করলে থিওরি কি বলে, λ/4 ডিস্টেন্স দূরে ট্রান্সমিশন লাইনের এই দুইটা পয়েন্ট দেখাবে অ্যাজ ইফ এটা ওপেন সার্কিট। ওপেন মানে হলো মানে এই পয়েন্ট আর এই পয়েন্টের এখনো কোনো মানে ডিফারেন্ট পয়েন্ট হয়ে গেল। ডিফারেন্ট পয়েন্ট হয়ে গেলে সিগন্যাল এদিক দিয়েও যাবে, মানে মেইন লাইনের সিগন্যালটা এবার এই দিকেও যাবে, এই দিকেও যাবে। তো ওইদিকে গিয়ে তো কোনো লাভ নাই, ওইদিকে তো শর্ট হয়ে রয়েছে, তাই না?
এদিকে কি করছি, এদিকে শর্ট করে রাখছিলাম না, এদিকে শর্ট করে রাখছি, ফলে ওইদিকে তো যাবে না, কারণ এটা অ্যাজ ইফ এটা শর্ট, ফলে সিগন্যাল কিন্তু এই দিকে চলে আসবে। এইবার দেখছো ট্রান্সমিশন লাইনের তুমি যখন এই দিকে সিগন্যাল দিতে চাও তখন তুমি তো সিগন্যাল দিতে পারবা, আর যদি এই দিকে সিগন্যাল আনতে চাও তাহলে এখানে একটা শর্ট সার্কিট দিতে হবে, তাহলে এইদিকে সিগন্যাল আনতে পারবা। মানে যদি তুমি এখানে ওই লোড এভাবে ম্যাচিং করাও, এই সাবের মধ্যে লোড যদি ম্যাচিং করাও তাহলে পাবে। হ্যাঁ, শর্ট করে, শর্ট করে পাবে, ম্যাচ করে বসাইতে পারলে, যদি এখানে একটা ম্যাচিং লোড বসাও যেটা এই পুরা কমপ্লেক্স সিস্টেমের সঙ্গে, যে পুরা এই কমপ্লেক্স সিস্টেমের সঙ্গে ম্যাচিং করে জেডএল এখানকার ইম্পিডেন্স এখানকার ইম্পিডেন্সের সঙ্গে ম্যাচ করছে, তখন এই পুরা সিগন্যাল চলে আসবে এইদিকে। আর তা না হলে কিছু আসবে কিছু আসবে না। এখন তুমি এখানে লোডটা কি রকম ভাবে লাগাবে তার উপর ডিপেন্ড করবে। তুমি 50% আনবা, 50% হলো 3 ডিবি ম্যাচিং, তারপরে 10 ডিবি আনবা তাহলে ওইরকম ভাবে, 20 ডিবি আনবা ওইভাবে। ব্যাপারটা বুঝতে পারছো? লোড ইম্পিডেন্স কত ডিবি ম্যাচিং করলা তার উপর ডিপেন্ড করে পাওয়ার এদিকে আসবে, কত পাওয়ার আসবে এদিকে তার সেটা ডিপেন্ড করে। তো এইভাবে স্যার, ক্ষেত্রে ল্যামডা বাই 4 এর থেকে দূরত্ব বেশি বা কম হলে কি প্রভাব পড়তে পারে? বেশি বা কি হলে সেটা লেকচারের শেষে বলবো, দাঁড়াও। লেকচার শেষে বলবো, লেকচার শেষে বলবো। এখন এটা কি করতে হবে, স্টপ করতে হবে, আমি আবার লেকচারে যাবো। এটা কি করবো, কেটে দেবো নাকি, না কি ব্যাক করবো? স্টপ শেয়ারিং, স্টপ শেয়ারিং দিয়ে আবার শেয়ারে গেলাম, গিয়ে আবার আমার অরিজিনাল ইকুয়েশনে আসি। হ্যাঁ, এই দেখো এই যে ইকুয়েশন গুলো, এই ইকুয়েশন গুলি ডিকটেট করছে যে কি হবে। এবার বুঝতে পারছো কি হচ্ছে, ইনপুট ইম্পিডেন্স এটা যদি λ/4 ডিস্টেন্স দূরে যদি তুমি জেডএল এর সঙ্গে করো তাহলে এরকম একটা তিলিস্মতি কারবার করে সে। হলো, এবার গেল এই প্রপার্টি দিয়ে এবার আমরা আরেক ধরনের ডিভাইস বানাবো, আননোন একটা ম্যাচিং ম্যাচিং এর প্রবলেম সুইচও বানাইতে পারি, আবার আবার একটা ডিভাইসও বানাইতে পারি, λ/4 ডিভাইস, এটাকে বলে ট্রান্সফরমার। এই দেখো ট্রান্সফরমার বানাবো এবার, আরএফ ট্রান্সফরমার বলে এটাকে। এই যে এখানে লিখছি আমি, দাস এ কোয়ার্টার ওয়েভলেংথ ট্রান্সমিশন লাইন section often play the same role at RF and microwave frequencies as impedance transformers at lower frequency। মানে হলো লোয়ার ফ্রিকোয়েন্সিতে যে ট্রান্সফরমার যেভাবে কাজ করে, ট্রান্সফরমারের প্রাইমারি টার্মিনাল, সেকেন্ডারি টার্মিনাল না, প্রাইমারি ওয়াইন্ডিং এন্ড সেকেন্ডারি ওয়াইন্ডিং থাকে। সেকেন্ডারি ওয়াইন্ডিং এর মধ্যে যে তুমি লোডটা দাও, এটা কিন্তু তুমি যখন দেখবা ইকুইভ্যালেন্ট সার্কিট যখন আঁকো তখন দেখবা ওটা ট্রান্সফার হয় ইনপুট ইম্পিডেন্সে ডিপেন্ডিং অন দ্য টার্ন রেশিও। পড়ছো এটা, সেকেন্ড ইয়ারে পড়াইছি ট্রান্সফরমার, যখন ট্রান্সফরমার কি তোমাদের পড়ানো হয়েছে? হ্যাঁ, ওইখানে দেখবা ট্রান্সফরমার সেকেন্ডারি ইম্পিডেন্স, ট্রান্সফরমার ইজ এ ইম্পিডেন্স ট্রান্সফরমেশন ডিভাইস। এটা ট্রান্সফর্ম করতে পারে, ইম্পিডেন্স ট্রান্সফর্ম করে এবং পাওয়ার ট্রান্সফর্ম করে, এই হলো ট্রান্সফরমারের মেইন কাজ। তো এইটা আমাদের এখানেও আমরা করতে পারি, এই ইয়েতে কি বলে, এই কোয়ার্টার ওয়েভলেংথ ট্রান্সমিশন লাইন দিয়ে করতে পারি। তাহলে এখন এখানে লিখছি এগেইন ইকুয়েশন 37 ক্যান বি ইউজড in making impedance matching device called quarter wave transformer। আচ্ছা, এখন কিভাবে বানাবো, এই যে লেখা আছে নিচে লিখছি, কিভাবে বানাইতে হয় এটা নিচে লিখছি। to explain the matching technique with a quarter wave transformer, কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমার দিয়ে ম্যাচিং করাইতে গেলে কি করতে হবে এই এখন দেখো বলতেছি। Let us consider two different transmission line with two different characteristics impedance।
এই যে আমি সিলেক্ট করছি লাইনটা, এই লাইনটা তোমরা দেখতে পাচ্ছ এই সিলেক্ট করতে তানিম, আমি যে সিলেক্ট করছি লাইনটা এটা তুমি দেখতে পাচ্ছ তোমার ওখান থেকে? হ্যাঁ, তাইলে এই লাইনটা পড়ো, এই লাইনটাই হলো মেইন। Let us consider two different transmission lines with different characteristics impedance. Suppose the characteristics impedances of, আচ্ছা এদিকে ফার্স্ট রয়ে গেছে আর একটু এদিকে, হ্যাঁ এই যে ফার্স্ট রয়ে গেছে, তার মানে আমার এটা বোধ বড় হয়ে গেছে অতিরিক্ত। হ্যাঁ এবার হয়তো হবে, এবার হয়েছে, হ্যাঁ ঠিক আছে। কে আসছে জানি একজন, তাকে নিলাম আমরা। হ্যাঁ আবার এটা করতে চলে আসলো। হ্যাঁ তাহলে কি হলো দেখো, ফার্স্ট and second transmission line are denoted by Z0 and Z1। এই যে দুটো ট্রান্সমিশন লাইন নিলাম, এর মধ্যে একটা নিলাম নোন চালাকি করে Z0, আরেকটা নিলাম Z1, এটা আননোন, আমি জানি না Z1, ধরে নিলাম থিওরিটিক্যালি অ্যালজেব্রিক্যালি ধরলাম ওটার ইম্পিডেন্স Z1। তাহলে এটা কোথায় দেখাইছি দেখো, লেখা আছে ফিগার, এই যে ফিগার 15.4c তে দেখাইছি আমি এটা। এখন 15.4c তে তুমি গিয়ে এটা দেখো ছবিটা, তাহলে যদি তুমি এটা বুঝতে পারো, এই যে 15.c হলো এই যে নিচেরটা, দেখতে পাচ্ছ ছবিটা দেখা যাচ্ছে? আচ্ছা দেখো এই বাম দিকে একটা ট্রান্সমিশন লাইন একটু চিকন করে আঁকছি বোঝানোর জন্য, আসলে কিন্তু তোমার সেম মানে সাইজের হতে পারে, আমি শুধু একটু একটু বোঝানোর জন্য দুইটাকে একটু মোটা চিকন করে আঁকছি। একটার ইম্পিডেন্স হচ্ছে Z0 আর একটার ইম্পিডেন্স হচ্ছে Z1, ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স। হ্যাঁ তারপরে এই সেকেন্ডটার যেটা ডান দিকেরটার লেংথ হচ্ছে λ/4, আর বাম দিকেরটার লেংথ আমি বলি নাই, এটা আরবিট্রারি, এটা λ/4 আছে কিনা আছে আমি জানি না, এটা আরবিট্রারি। তবে এখানে ইম্পর্টেন্ট যে জিনিসটা তোমার খেয়াল করতে হবে, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আবার বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে জাংশন, এই জাংশন, এটাকে আমি লিখে রাখছি জাংশন অফ টু ট্রান্সমিশন লাইন্স, এইটা হলো খুব ইম্পর্টেন্ট। এখন এটা এই ছবিটা যদি আমি তোমাদের একটু বুঝাই, তাহলে চিন্তা করো যে আমাদের এই সিস্টেম বলবো এটাকে, দুইটা ট্রান্সমিশন লাইন লাগাই একটা সিস্টেম বানালাম। এই সিস্টেমে আমার তিনটা টার্মিনাল আছে, তিনটা না টার্মিনাল বলবো না, তিনটা জায়গা আছে যেখানে আমরা ইম্পিডেন্স ম্যাচিং করানো লাগবেই লাগবে। বুঝাচ্ছে? তিনটা টার্মিনাল বা তিনটা জায়গা, হ্যাঁ তিনটা টার্মিনাল। একটা হচ্ছে এইটা, এই যে দেখো এটা মানে প্রথম ট্রান্সমিশন লাইনের ইনপুট, এটাকে ম্যাচিং করাইতে হবে। দ্যাট মিনস এই বাম দিকে কোনো একটা ডিভাইস যদি আমি লাগাই, যাকে আমি বলবো ট্রান্সমিটার, এই ট্রান্সমিটারের ইন্টারনাল ইম্পিডেন্স এই Z0 এর সমান যদি হয়, তাহলে কিন্তু এই ট্রান্সমিশন ইয়ে থেকে পাওয়ার এখানে ঢুকবে। তাহলে এইখানে একটা টার্মিনাল এখানে আমরা ম্যাচিং করাইতে হবে। 2 নম্বর ম্যাচিং এর জায়গা হচ্ছে জাংশন। 3 নম্বর ম্যাচিং এর জায়গা হচ্ছে এই সেকেন্ড ট্রান্সমিশন লাইনের আউটপুট। আচ্ছা এখন সেকেন্ড টার্মিনালটা আমি খোলা রাখছি, তুমি লোড একটা লাগাইতেও পারো নাও লাগাইতে পারো, এনিওয়ে যাই আছে না কেন, আমি ওদিকটা অত ইন্টারেস্টেড না এই জন্য যে আমি যদি এই জাংশনের এদিক থেকে যদি ডান দিকে তাকাই, যেখানে আমার এই পুরো ট্রান্সমিশন লাইন 2 আছে এবং এখানে লোডের জায়গা কিছু একটা আছে বা নাই, যাই আছে নাই মানে হলো আছে, সেটা হলো ZL ইকুয়াল টু ইনফিনিটি। তো যাই হোক এখানে যে লোড আছে এবং এইখানে যে আরেকটা কি বলে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স আছে ট্রান্সমিশন লাইন 2, দুটা মিলেয়া এই দুইটার কম্বাইন ইম্পিডেন্স কিন্তু আমি এদিক থেকে যদি তাকাই তাহলে সেটা বলবো Z ইন QW। অ্যাকচুয়ালি এটা QW টা লেখাটা আসে নাই, মনে হচ্ছে এটা ইয়ে হয়ে গেছে, বের হয়ে গেছে।
কোয়ার্টার ওয়েভ, ইনপুট ইম্পিডেন্স অফ কোয়ার্টার ওয়েভ লাইন। বুঝা গেল এই ইনপুট ইম্পিডেন্স। এবার আমাকে বলো, যদি এই জাংশনে, তোমাদের জন্য একটা পরীক্ষা বা একটা কুইজ বলতে পারো, যদি এই জাংশনে ম্যাচিং করাইতে হয় আমার সিগন্যাল, এই প্রথমটা ট্রান্সমিশন লাইন থেকে দ্বিতীয় ট্রান্সমিশন লাইনে যদি সিগন্যাল পার করে দিতে হয়, দ্বিতীয়টা তার লোডে দিতে পারবে কি পারবে না সেটা হলো এই জাংশনের উপর ডিপেন্ড করবে। কিন্তু প্রথম জাংশনটা ওভারকাম করার জন্য, প্রথম জাংশন হলো এইটা, এটাকে ওভারকাম করার জন্য আমার এখানে সিগন্যাল ইম্পিডেন্স ম্যাচিং করাইতে হবে। বাম দিকে হলো Z0, ডান দিকে এবার তোমরা বলো কোন ইম্পিডেন্সটা লাগবে, Z1 না Z0 কোয়ার্টার ওয়েভ, কোন ইম্পিডেন্সের সঙ্গে ম্যাচিং করাইতে হবে? Z0 কোয়ার্টার ওয়েভ। কেন Z0 কোয়ার্টার ওয়েভের সঙ্গে কেন, Zin কোয়ার্টার ওয়েভের সঙ্গে কেন? ওই পয়েন্ট থেকে তো মানে এই ইম্পিডেন্সটাই দেখা যাচ্ছে, মানে যে জাংশন পয়েন্ট, জাংশন পয়েন্ট থেকে এই ইম্পিডেন্সটা দেখা যাচ্ছে বিকজ লোড এবং সেকেন্ড ট্রান্সমিশন লাইনের দুটো কম্বিনেশনের এফেক্ট হচ্ছে এটা। ঠিকই বলছো তুমি, বুঝা গেল? দুটা ইম্পিডেন্সের কম্বাইন ইম্পিডেন্সটাকে আমরা নাম দিছি অ্যালজেব্রিক্যালি Z0, এখানে লেখা আছে ইন কোয়ার্টার ওয়েভ। তাহলে ম্যাচিং যদি হয় মনে করো, তাহলে Z0 এর সমান কি হইতে হবে? Z1 না Zin, Z0 ইন কোয়ার্টার ওয়েভ। এইটা Z0 এর সমান হবে Z0 ইন কোয়ার্টার ওয়েভ, না ম্যাচিং যদি হয়। এই দেখো এইটা ইকুয়েশনে লিখে রাখছি। এই তো এতক্ষণ তুমি একটা স্টেপ বুঝলা, কিন্তু কোয়ার্টার ওয়েভ ট্রান্সফর্ম এই দেখো লিখে রাখছি, এই যে ইকুয়েশন নাম্বার 39। এবার দেখো তুমি এই লাইনটা পড়লে বুঝো কিনা দেখো। তানিম তুমি পড়ো দেখি এটা, এই যে আমি এখানে মার্কিং করে রাখছি, এর পরের লাইন থেকে পড়ো। গুড। হ্যাঁ, বুঝতে পারছো এবার? এই যে এতক্ষণ বুঝালাম ছবি দিয়ে, এই Z0 এর সমান কিন্তু Z1 না, ইন্ডিপেন্ডেন্টলি Z1 হইলে হবে না, কারণ Z1 এবং ওইদিকে লোড মিলেয়া তাদের কম্বাইন ইম্পিডেন্সের সমান হতে হবে, তাইলে এটা এই ইকুয়েশনটা ব্যালেন্স হবে এবং ওই জাংশনে ম্যাচড হবে। এই কোয়ার্টার ওয়েভ ট্রান্সফর্মারের একটা ইকুয়েশন তাহলে বুঝতে পারলাম এতক্ষণে, বুঝছো তো? এবার সেকেন্ড ইকুয়েশনে যাচ্ছি, ঠিক আছে সবাই? অসুবিধা নাই? আচ্ছা, এবার আগাও, আর একটু আগাও। Let us now consider a load impedance ZL. আমরা 3 নম্বর ছবিতে বা সিতে যা দেখালাম সেখানে আমি লোড টোড কিছুই ধরি নাই, আমি ওপেন রাখছি। এখন আমি ZL কল্পনা করব, একটা ZL কনসিডার করব, কানেক্ট করব, কনসিডার করলে হবে না, কানেক্ট করব with second transmission line section whose length is λ/4. For a moment, just ignore first section of transmission line. প্রথম সেকশনটাকে আপাতত ইগনোর করো, and you will get figure 15.4b. তাহলে 15.4b তে যাই দেখি কি ছবিটা, এই যে 15.4b দেখতে পাচ্ছ? 15.4b দেখা যাচ্ছে? আমি তো সুন্দর করে তোমাদের এখানে বোর্ডে আনলাম, দেখা যাচ্ছে? তার মানে দেখো উপরের, আমরা অরিজিনালি তো কিন্তু এই উপরের যে এতে যে ছবিটা দেওয়া আছে, এই ছবিটা দিয়ে অনেক উপরে আমি তোমাদের বুঝাইছি ZL এর ভ্যালু যখন শর্ট হবে তখন কি হবে, ZL এর ভ্যালু যখন ওপেন হবে তখন কি হবে, ZL যদি ZL থাকে
তখন এই ম্যাচিং এর জন্য ইনপুট ইম্পিডেন্স একটা ইকুয়েশন বের করছি, সেটা 25 নম্বর ইকুয়েশন দেখায় আসছে। এবং সেই জেনারেল ইকুয়েশনটাকে তখন আমরা এই λ/4 সেকশনে যদি আমরা রিডিউস করি, তখন শুধুমাত্র ট্রান্সমিশন লাইনটা আগে যেটা ছিল আরবিট্রারি সেটা হয়ে গেছে শুধু λ/4, আর এখানে জেডএল, এই আর কিছু বদলাই নেই। তুমি খেয়াল করে দেখো এই ছবিটাই কিন্তু উপরে দেওয়া আছে, দেখো এর ছবিটাই উপরে দেওয়া আছে, যেখানে আমি কিন্তু এল ইকুয়াল টু λ/4 এটা বলি নেই। এই দেখা আবার যাচ্ছি, ব্যাক করতেছি, উপরে যাচ্ছি, এই যে উপরে যাচ্ছি, এই যে উপরে যাচ্ছি, এই যে দেখো ছবিটা, এই যে এইতে দেখো, এই যে বিতে ছবিটা দেওয়া আছে, দেখো ট্রান্সমিশন লাইন এখানে লেখাই আছে, এটা কোনো লম্বা টম্বা লেন্থ কিছু মেনশন করিনি, আরবিট্রারি। এবং এই কথাটা কিন্তু সরি এইটা সরি, ওটা ছিল শর্ট, এটা ছিল সেই ছবিটা। তবে এইটার জন্য যে ইকুয়েশন ডেরাইভ করছি, কই গেল সেই 25 নম্বর ইকুয়েশন? এই যে এর জন্য যে ইকুয়েশন ডেরাইভ করছি, এই ইকুয়েশন থেকে দেখা যায় যে এল এবং জেডএল এই দুইটার সঙ্গে সেই এই ইনপুট ইম্পিডেন্স ভ্যারি করে। তো যার জন্য আমরা এল এর জেডএল এর সঙ্গে কি হয়েছে সেটা দেখাইলাম। এবার জেডএল এর পরিবর্তন দেখানোর পরে এবার এল এর সঙ্গে কিভাবে ভ্যারি করে সেটা দেখাচ্ছি। এই যে এল এর সঙ্গে কিভাবে ভ্যারি করে সেটা দেখাচ্ছি। সেটা দেখাতে গিয়ে দেখলাম যে আমাদের এটা শর্ট সার্কিট ইম্পিডেন্স, ওপেন সার্কিট ইম্পিডেন্স কখনো ক্যাপাসিটি কখনো ইন্ডাকটিভ হয়। তারপরে আমরা এখন নিয়ে আসলাম এখানে এই এল এর সঙ্গে ভ্যারি করে একটা এক্সাম্পল, এল যখন λ/4 হয় তখন কি রকম হবে, এল যখন λ/4 হয় তখন কি রকম হবে, এবং সেটা এখানে এই দুটো ইকুয়েশন দেখালাম। এই যে দুটো ইকুয়েশন ডিকটেট করছে কি λ/4 সেকশনের জন্য এটা এরকম হয়, এবং তখন এই জেডএল এর ভ্যালুর উপরে ইনপুট ইম্পিডেন্স ইনভার্সলি প্রপোর্শনাল। আচ্ছা, এবার এটাকে আমি এবার ছবিতে যাই, ছবিতে গিয়ে বুঝে, হ্যাঁ এটা এই ছবিতে খেয়াল করো, ওই যে ওখানে আমি ইকুয়েশন ডেরাইভ করছি এই যে এই সেকশনের জন্য, সেটা কি ডেরাইভ করলাম যে যদি আমার একটা ট্রান্সমিশন লাইন জেডএল লম্বা হয়, সরি λ/4 লম্বা হয়, λ/4 লম্বা হয়, তার একটা ইম্পিডেন্স থাকে জেডএল, তখন এই যে এই সেকশনটা মনে করে অ্যাজ ইফ এখানে Z0 না Z1, এটা একটু বদলাইয়া দিলাম, আর জেডএল ঠিক আছে। তাহলে যে ইনপুট ইম্পিডেন্স যেটা হবে সেটাকে আমরা তখন লিখছিলাম, দেখো এই যে শর্ট সার্কিট ইম্পিডেন্স, এই যে Z0 ইন কোয়ার্টার ওয়েভ ইকুয়ালস টু এই ইকুয়েশন, এই যে ইকুয়েশন ডান দিকেরটা, বা এই যে বাম দিকের এগুলো সব। এখন এল এর ভ্যালু বসাইয়া আমাদের যে ভ্যালুটা আসবে সেটা কি আসবে, দেখো সেটা কি আসবে, যদি আমরা কোয়ার্টার ওয়েভ লাইন ধরি, এই যে জেডএল, হ্যাঁ জেডএল লম্বা নিলাম। ফর এ মোমেন্ট জাস্ট ইগনোর দ্য ফার্স্ট সেকশনটা আপাতত ইগনোর করো। সাপোজ এই সেকশনটা নাই, হ্যাঁ এই সেকশনটা নাই, তাহলে এটা মানে এটার প্রজেকশন বলতে পারো, এবং সে লিখছিও আমি তাই। ইগনোর and you will get the figure 4. Observe carefully that figure 15.4a is projected onto figure 15.4b as if it had a project করা হয়েছে, শুধু আর কিছু না, as shown by the two arrows, and just ignore the first section of transmission line. আচ্ছা গেল। if we apply ইকুয়েশন 1537, যেখানে আমরা বলছি এল এর ভ্যালু হচ্ছে λ/4, তখন টু দ্য সেকেন্ড ট্রান্সমিশন লাইন, তখন আমাদের ইকুয়েশনটা কি হবে সেটা দেখো, তখন সেটা হবে এখানে Z1 স্কয়ার হবে, আর কিছু না। এই 1540 আর ওই 1537 তফাৎটা কি খেয়াল করে দেখো, ভালো করে খেয়াল করো, এই ইকুয়েশনটা খেয়াল করো, এই ইকুয়েশনটা
জেড নট ইন কোয়ার্টার ওয়েভ ইকুয়ালস টু Z1 স্কোয়ার বাই ZL, whereas আগে পেয়েছিলাম দেখো এই যে 37-এ জেড নট ইন কোয়ার্টার ওয়েভ ইকুয়ালস টু Z0 স্কোয়ার বাই ZL। বুঝতে পারছো? তখন আমরা ধরছিলাম যে আমাদের ট্রান্সমিশন লাইনের ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স হচ্ছে Z0। এবার আমরা ধরছি যে আমাদের ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স হচ্ছে Z1। এই তফাৎ। তাহলে ইকুয়েশন তো একই হবে, ওটা Z0 স্কোয়ার হলো, এটা Z1 স্কোয়ার হবে, বাস হলো। হ্যাঁ, এবার আরেকটু আগে আসো। Now let us consider first and second section of transmission line with load ZL, that মানে এটা পুরো সেকশন, that is consider the whole of figure 15.4b। এই 15.4b এর হোল সেকশন ধরবো। এবার এই পুরোটা ধরবো, এই পুরা সিস্টেম এইটুকুর জন্য ইকুয়েশন বের করছি, আবার এই প্রথম এই দুই সেকশনের জন্য ইকুয়েশন বের করছি। ব্যাপারটা বুঝতে পারছো? তা যদি হয় এবার এই পুরো সেকশন আমরা এবার কনসিডার করলে পুরো সেকশন যখন কনসিডার করব, হ্যাঁ, তখন নাও কনসিডার ফার্স্ট সেকেন্ড সেকশন উইথ ZL এবং এই ইকুয়েশনটা এটা নাও কনসিডার দ্য ফার্স্ট সেকশন, now consider first and second section TTL with ZL, that is consider whole section of eto in order to match the impedance of both sections at the junction। এটা এখন বুঝতে পারছো কিনা দেখো, এই যে এটা বোধহয় এইখানে, হ্যাঁ, এই যে জাংশন লেখা আছে, এই যে এখানে জাংশন মানে আগে জাংশন লিখছি, এখন তো জাংশন লিখলাম না। এই দেখো এই জাংশনটা হলো অ্যাকচুয়ালি এই জাংশনটা, আর এখানে বিতে হলো এই জাংশনটা। এখানে মনে হয় এটা জাংশনটা অ্যাড করা উচিত ছিল, ভুলে গেছিলাম। আচ্ছা, এই জাংশনে, তো এই জাংশনে যদি ইম্পিডেন্স ম্যাচিং করাইতে হয় এই জাংশনে, তাহলে প্রথম এই দুই সেকশনের জন্য একটা ইকুয়েশন বের করছি এই জাংশনের, আবার এরপরে এই লোড ইম্পিডেন্স নিয়ে এদিক থেকে তাকাইলে পরে এইটার ভ্যালু বের করছি। তাহলে কি প্রথমে আমরা বাইর করছি এইটা সমান এইটা, আবার দ্বিতীয়বার বের করলাম এইটা সমান রিলেশন উইথ Z1 and ZL, এইটা সমান Z1 এবং ZL কে এক্সপ্রেস করে এইটার সমান বের করছি। ফাইনালি তাহলে ম্যাচিং কন্ডিশনে আমি বলেই দিছি যে এটা সমান এটা হইতে হবে, তো এটা হইতে হলে এটার ভ্যালু এখন বের করে এটার ভ্যালুটা পুট করে দাও, জাস্ট সাবস্টিটিউট করো। এই যে তার মানে কি Z ইন সমান এত, মানে এইটা সমান এইটা, এই 41 হলো আমাদের অ্যাকচুয়ালি রিকোয়ার্ড ইকুয়েশন ম্যাচিং করানোর জন্য। তার মানে এই হলো কন্ডিশন। তাই এই কন্ডিশন থেকে আমরা কি পাই, যেটা পাই সেটা হলো thus for matched condition we can find the characteristics impedance Z1 of the second line section from equation 41 if the characteristic impedance Z0 of the first section and the load impedance ZL are known। That means ZL এবং Z0 যদি জানো তাহলে Z1 বের করা যায়। That means এই হলো Z1 এর এক্সপ্রেশন, বুঝা গেল? তাহলে Z1 এর সঙ্গে যদি এক্সপ্রেশন এই Z1 এর ভ্যালু যদি তুমি এখানে বসাইতে পারো, এইখানে এই Z1 এর একটা λ/4 সেকশন যদি তুমি বসাইতে পারো, তাহলে ইনফ্যাক্ট এই Z0 এর সঙ্গে কিন্তু লোড ইম্পিডেন্সের ম্যাচিং হয়ে গেল। তো এইবার কে জানি আমাকে প্রশ্ন করলো যে এটা কি জানি বললো একটা, যে এটা কোয়ার্টার ওয়েভে কি জানি একটা প্রবলেম বললো সে, কে প্রশ্ন? λ/4 এর চেয়ে কম বা বেশি হলে কি হবে? হ্যাঁ, λ/4 বা 4 এর চেয়ে কম বা বেশি হলে কি হবে সেটা, তাই না? এইটা সে আনসার দিচ্ছে। এবার এই যে আমি ট্রান্সফরমার বানাইলাম বা এবার ইম্পিডেন্স ম্যাচিং করাইলাম, এই দেখো এর প্রবলেমগুলি বলছি। এবার তোমার আনসার কিন্তু এর মধ্যে লুকাই আছে।
এই যে দেখো, এই 42 ইকুয়েশনের নিচে বলছি কিন্তু there are three disadvantages of a quarter wave transformer. কয়টা? তিনটা। they are, তারা কি কি? A second type of transmission line section of length L lambda by 4 must be needed in between the original transmission line and the load. কে প্রশ্ন করছিল? কে তুমি? নাম কি? হ্যালো স্যার তাসকিন। হ্যাঁ তাসকিন স্যার। তাসকিন, আচ্ছা তাসকিন। দেখো এই যে বললাম ল্যামডা বাই 4 সেকশন নিতে হবে, কম বেশি নিলে হবে না। আচ্ছা এখানে বলি নাই সেটা না, কম বেশি নিলে হবে না, ল্যামডা বাই 4 সেকশন নিতে হবে। এটা তো এই লাইনের উল্টা হইলো, মানে এই সেকেন্ড টাইপ অফ ট্রান্সমিশন লাইন সেকশন অফ ল্যামডা বাই 4 মাস্ট বি নিডেড। এর অর্থ হচ্ছে আদারওয়াইজ হবে না, ল্যামডা বাই 4 এর কম বেশি হইলে হবে না। আচ্ছা 2 নম্বর প্রবলেম বলি, the value of the characteristics impedance Z1 of the second transmission line section is not a standard one. বাজারে এর ভ্যালু হয়তো বাইরেলো 55.38। এখন এরকম 50 পাওয়া যায়, 75 পাওয়া যায়, 75 ওহম 50 ওহমের ট্রান্সমিশন লাইন স্ট্যান্ডার্ড এগুলো বাজারে পাওয়া যায়। 55.5 ওহমের ট্রান্সমিশন লাইন, এটা কোম্পানিকে অর্ডার না দিলে এটা তুমি বাজারে পাইবা না। অতএব এটার জন্য কি করতে হবে? সামটাইমস ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু গেট, সো কোয়ার্টার ওয়েভ ইজ নট ইউজড ফর ইম্পিডেন্স ম্যাচিং অফ কোয়েক্সিয়াল কেবল, twin lead antenna feed wire and other transmission lines. However, it is used for matching characteristics impedance of strip line and microstrip line. Strip line microstrip line বুঝছো তোমরা? স্ট্রিপ লাইন মাইক্রোস্ট্রিপ লাইন জিনিসটা কি? না স্যার। আচ্ছা কোয়েক্সিয়াল কেবল, টুইন ফিড ওয়্যার, এগুলো তো দেখছো, এগুলো তো বুঝো নাকি? কোয়েক্সিয়াল কেবল ম্যাচ করাইতে এটা ইউজ করা হয় না। আবার ওই যে অ্যান্টেনা ওয়্যার, যে মোটা, যে আমাদের ছাদের উপর থেকে যে ইয়েতে টেলিভিশনের মধ্যে এসে ঢুকে একটা ফ্ল্যাট ওয়্যার, ফ্ল্যাট চ্যাপটা, ওই রকম তারেও করা হয় না, এগুলো বলছে। তবে স্ট্রিপ লাইন মাইক্রোস্ট্রিপ লাইনে করা হয়। আচ্ছা স্ট্রিপ লাইন মাইক্রোস্ট্রিপ লাইন হলো ওগুলো যেগুলো আমি তোমাদের দেখাইছি সেমিকন্ডাক্টর ডিভাইস কানেক্ট করার জন্য। তারপরে তোমার হাই স্পিড মাদারবোর্ড, হ্যাঁ হাই স্পিড তোমার এই যে কি বলে এটাকে মেমোরি, এগুলোকে তোমার হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সমিশন করার জন্য খেয়াল করে দেখো, ওগুলোর জন্য এক ধরনের অ্যান্টেনা বা ওই ধরনের ওগুলোর ট্রান্সমিশন লাইন আরেক ধরনের। সেটা কি? একটা ওই যে প্রিন্টেড বোর্ডের দুই দিকে দুই রকম কপার থাকে, যে একটাকে বলি আমরা গ্রাউন্ড প্লেন আর উপরেরটাকে বলা হয় মাইক্রো স্ট্রিপ লাইন। তোমাদের ক্লাসে দেখাইছিলাম, মনে আছে? প্রিন্টেড বোর্ডের উপরে দুই দিকে দুই রকম কপার দেওয়া, এবং একদিকে হলো পুরোটা কপার আছে, আরেকদিকে একটা লাইন বা অ্যান্টেনা বা এটা সেটা বানানো। ওই যে অপর দিকের যেটা বানানো সেটাকে বলা হয় মাইক্রোস্ট্রিপ অ্যান্টেনা, মাইক্রোস্ট্রিপ লাইন, মাইক্রোস্ট্রিপ ইম্পিডেন্স ম্যাচিং ট্রান্সমিশন লাইন। এগুলো মনে আছে? আমি তোমাদের দেখাইছিলাম ক্লাসে একটা প্রিন্টেড বোর্ড নিয়ে। কল্পনা করতে পারছো তোমরা? কথা বলো না কেন তানি? বুঝতে পারছে না? তাহলে এই স্ট্রিপ লাইন মাইক্রোস্ট্রিপ লাইনের জন্য এটা ব্যবহার করে, কারণ ওখানে এটা ম্যাচিং করানো সম্ভব, কারণ ওখানে ল্যামডা বাই 4 বানানো সম্ভব। 3 নম্বর হলো 3 নম্বর প্রবলেম, কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমার্স ওয়ার্ক পারফেক্টলি ওয়েল ফর ওয়ান লোড এট ওয়ান ফ্রিকোয়েন্সি। দেখছো আরেক প্রবলেম, একটা ফ্রিকোয়েন্সিতে কাজ করবে এবং একটা লোডের জন্য। জেডএল এর ভ্যালু 50, 75 বা অন্য কোনো যে কোনো একটা ইম্পিডেন্সে কাজ করবে, ওয়াইডার রেঞ্জে সে কাজ করে না। Ideally, a matching network should not consume power. Actually, matching network যেটা সেটাতে সাধারণত কোনো পাওয়ার যেন অ্যাবজর্ব না হয়,
এটা কিন্তু আমরা সবাই চাই। সো এ কোয়ার্টার ওয়েভ ট্রান্সফর্মার ইজ জেনারেলি ইউজড টু ম্যাচ এ রেজিস্টিভ লোড। যখন রেজিস্টিভ লোড আসে তো রেজিস্টিভের মধ্যে তো এমনিই পাওয়ার লস হয়ে যাচ্ছে, তা আবার যদি এমন একটা ম্যাচিং ডিভাইস ইউজ করে যেখানে আবার কিছু পাওয়ার কনজিউম হয়ে যাবে, সেই রকম ম্যাচিং ডিভাইস আমরা পছন্দ করি না বা ইউজ করতে চাই না। এই যে ট্রান্সমিশন লাইনের ছোট ছোট সেকশন আমরা যদি ইউজ করি রেজিস্টিভ লোডে, তাহলে রেজিস্টিভ লোডের লস যা হয় ওইটুকুই থাকবে, আর ম্যাচিং এর জন্য কোনো লস হবে না। সেই জন্য কোয়ার্টার ওয়েভ ট্রান্সফর্মার ওখানে ইউজ করে। গেল। তাহলে কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমারের জন্য আমি বুঝালাম। এখন তোমরা কি বুঝতে পারছো কিনা দেখো, কোনো কমেন্ট বা কোনো মন্তব্য থাকলে বলো, নাহলে পরেরটাতে চলে যাচ্ছি। অ্যাপ্লিকেশন 2, এটা তেমন বুঝার কিছু নাই, এটা খুবই সহজ এবং খুবই সিম্পল। যদি λ/2 লেংথ হয় ট্রান্সমিশন লাইন সেকশনটা, যদি সেটা λ/2 হয়, ফর এক্সাম্পল এই ছবিতে এল এর ভ্যালু হলো λ/2, তো λ/2 যদি হয় ওটার ইকুয়েশনটা যদি আমরা এখন ডেরাইভ করি, তাহলে দেখা যায় এই যে এটা হলো অরিজিনাল আমাদের ইকুয়েশন, যেখানে আমরা বসাবো l ইকুয়াল টু λ/2, হাফ ল্যামডা বসালে পরে ইকুয়েশনটা আসে এরকম 44। এই 44 এর মতো ইকুয়েশন, z in half wave equals to a zl, that means input impedance directly proportional with zl যা বসাইবা ওখানে তাই আসে। হ্যাঁ, তার মানে এইখানে zl যদি তুমি ইনফিনিটি বসাও, ইনফিনিটি মানে ওপেন সার্কিট, তাহলে এখানেও ওপেন দেখাবে, এখানেও ওপেন দেখাবে। যদি এখানে শর্ট সার্কিট বসাও, শর্ট সার্কিট, তাহলে এখানেও শর্ট সার্কিট দেখাবে। এই পেনটা কোথায় থাকে, সিলেক্টে নাকি কিভাবে ব্যাক করে আমি জানি না, যাই হোক এটা আমরা একটু করছিলাম এবং এই পেনটাই আমার দরকার ছিল। তার মানে এই সেকশনটা, এটা হলো একটা সেকশন। আবার আরেকটা তার এখান থেকে লাগালাম, এই দিক থেকে ট্রান্সমিশন লাইনে আরেকটা সেকশন। এটা হলো এখান থেকে এই মেইন টার্মিনালের এখান থেকে এই পর্যন্ত, এটা হলো λ/2 দূরে। কথা বুঝতে পারছো? তমশ্রী নাকি রাজশ্রী কি জানি, ভুলে গেছি। তমশ্রী ঘুমাচ্ছ নাকি? আচ্ছা, বুঝতে পারছি। এই যে এই মেইন টার্মিনালের মেইন ট্রান্সমিশন লাইনের এদিক থেকে λ/4 দূরে হলো একটা আছে, এদিকে দেখাইলাম এই যেটা। আবার এখান থেকে λ/2 দূরে আরেকটা ট্রান্সমিশন সেকশন লাগাই মেইন লাইনের সাথে, যেটা λ/2 লেংথ দূরে। এবার তুমি মনে করো এখানে কি করবা, এখানে মনে করো এটা ওপেন রাখো। এটা যদি ওপেন হয়, ওপেন মানে হলো ইনফিনিটি ইম্পিডেন্স। ইনফিনিটি ইম্পিডেন্স মানে হলো এটা দেখুন শর্ট দেখাবে, আর এইটা ওপেন দেখাবে। ওপেন মানে হলো এখানে হাই ইম্পিডেন্স। হাই ইম্পিডেন্স মানে হলো এই জায়গাতে ট্রান্সমিশন লাইনের এই জায়গাতে ভোল্টেজ ড্রপ বেশি, ফলে এখান থেকে সিগন্যাল তুমি এখানে এই ট্রান্সমিশন লাইনে কিন্তু ফিড করতে পারবা। এট দি সেম টাইম এইখানে কিন্তু তখন জিরো সিগন্যাল। এই যে এই সেকেন্ড, এই যে λ/4 দূরের যে ট্রান্সমিশন লাইন, ওখানে কিন্তু সিগন্যাল জিরো, ওখানে সিগন্যাল যাবে না, বিকজ এখানে শর্ট দেখাবে। এই দুইটা টার্মিনালে ভোল্টেজ শর্ট দেখাবে। কখন? যখন এখানে ZL হলো ইনফিনিটি, মিনস ওপেন, তখন এখানে শর্ট দেখাবে। এইবার যখন আমরা ZL ইকুয়ালস টু 0 নিব,
আউটপুট সেকশনে, এই আউটপুট সেকশনে যে শর্ট করে দেবো, এখানে শর্ট করে দেবো, মেইন লাইনটা শর্ট করে দেবো, তখন কিন্তু সিগন্যাল এখানে ওপেন দেখাবে, এখানে সিগন্যাল যাবে, এটা ছোট যেটা কাছে λ/4 দূরে, এটা দিয়ে সিগন্যাল যাবে, এটা দিয়ে যাবে না, এটা দিয়ে যাবে না। বুঝা গেল? রাজশ্রী, তমশ্রী, কি নাম ভুলে যাই, জি স্যার, জি স্যার বুঝতে পারছি স্যার। রাজশ্রী না তমশ্রী? দুইজনই দুইজন আছো নাকি? জি স্যার। ওমা, রাজশ্রী একজন, তমশ্রী আরেকজন। জি স্যার। আমি বলতেছি আমি ভুলে ভুলে বলে ফেলতেছি, এখন তো এই ভুলে ভুলে সত্য হয়ে গেল, ঠিক হয়ে গেল। তানিম, তারপরে আরেকটা কি, ওর নাম কি, আমাদের ওই ক্লাস রিপ্রেজেন্টেটিভ, ওর নাম কি জানি? তানজিদ। স্যার শাকিল। শাকিল। বুঝতে পারতেছো আমি যে কি বলতেছি এখন? জি স্যার। কটা লাগাইছি ট্রান্সমিশন লাইন? স্যার দুইটা। 3টা লাগাইছি তো, মেইনের সঙ্গে 2টা লাগাইছি, মেইনের সঙ্গে 2টা লাগাইছি, সাব 2টা লাগাইছি, মেইন একটা। বুঝা গেল আমার কথাটা? জি স্যার। এইবার কিন্তু সবাই কান খুলে শুনো, মেইন কথাটা বলে ফেলি। রজশ্রী, তামশ্রী না কি বলে, এই যে λ/4 সেকশন আছে না, ট্রিগোনোমেট্রি অনুযায়ী এরা কতক্ষণ পর পর রিপিট হয় না? ইন্টিজার মাল্টিপল। বুঝছো? আমার ওই যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা হচ্ছে তোমার ইয়ে তো, টেন না কি জানি, টেন না কি ছিল, কি ছিল, টেন ইকুয়েশন ছিল বোধহয়, টেন ছিল না? তো টেন ল্যামডা ডিস্টেন্স পর পর রিপিট হয় না? বুঝছো তোমরা? হ্যাঁ না কিছু বলো। জি স্যার, জি স্যার। জি স্যার। টেন কিন্তু ল্যামডা পর পর রিপিট হয়, তাহলে এখানে যদি এই ল্যামডা, এই যে জেডএল থেকে λ/4 অথবা তার ইন্টিজার মাল্টিপল অফ ল্যামডা, কথা বুঝে গেছে? জি স্যার। ইন্টিজার মাল্টিপল অফ λ/4 অথবা ইন্টিজার মাল্টিপল অফ λ/2, দূরে দূরে যদি তুমি লাগাও একই রকম প্রপার্টি পাবে। তাহলে একটা মেইন লাইনের সঙ্গে তুমি যদি 10-12টাও কানেক্ট করো, কোনো অসুবিধা নাই, একই প্রপার্টি পাবে, তুমি সুইচ হিসেবে ব্যবহার করতে পারবে। 10-12টা লাগা অসুবিধা নাই, কিন্তু ওই যে হিসাব λ/2 দূরে দূরে লাগাইতে হবে। তা আমি তো একটা দেখাইলাম λ/2 এবং λ/4 দূরে, এগুলার ইন্টিজার মাল্টিপল অফ দূরে দূরে যদিও লাগাও তাও কিন্তু একই রেজাল্ট পাবে। হইল? আজকে এই 2 নম্বর সেকশনের 2 নম্বর ট্রান্সমিশন লাইনের এই হলো তোমার কি বলবো ফিনিশিং, যে আমরা এটা কিভাবে জানি বাইর করে স্টপ। আচ্ছা, তাহলে এইভাবে একটা ট্রান্সমিশন লাইনের জেডএল এবং লেংথ, জেডএল মানে হচ্ছে লোড ইম্পিডেন্স, এবং কি বলে লেংথ উপর ডিপেন্ড করে ট্রান্সমিশন লাইনের প্রপার্টি চেঞ্জ হয়ে যায়। সেটাকে আমরা এই পর্যন্ত এখন কনক্লুশন যদি আনি, তাহলে কি করা যায়, কোনো সেকশনকে ক্যাপাসিটি বিহেভিয়ারের জন্য ব্যবহার করা যায়, কোনো সেকশনকে ইন্ডাকটিভ প্রপার্টি হিসেবে, ইন্ডাকটিভ প্রপার্টি পাওয়ার জন্য কোনো সেকশন ডিপেন্ডিং অন দ্য লেংথ ব্যবহার করা যায়। সুইচ হিসাবে তুমি যদি এগুলোকে সাব কানেক্ট করে যদি ব্যবহার করতে চাও, তাহলে এইরকম প্যারালেলি তুমি অনেক জায়গায় সিগন্যাল সাপ্লাই দিতে পারো বা স্টপ করতে পারো, মাল্টিপ্লেক্সিং। আচ্ছা, তাহলে